আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের পরিসংখ্যানের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পর্ব 3 অর্থাৎ অজীব রেখা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। ইতিপূর্বে তোমরা আমার দুইটি পর্বে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বেসিক কিছু বিষয় আমি আলোচনা করেছি। আজকে একই সারণী থেকে আমরা কিভাবে অজীব রেখা অঙ্কন করব, এবং তোমরা জানো যে পরিসংখ্যানের ক্ষেত্রে গণং যে প্রশ্নটি থাকে সৃজনশীলে, এখানে তোমরা ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমরা দেখবে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অজীব রেখা বা গণসংখ্যা বহুভুজ এবং আয়ত থাকে। তবে অজীব রেখা অঙ্কন বা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বিষয়টি কিন্তু বারবার তোমরা পেয়ে থাকো। তো আজকে আমি তোমাদের সামনে এই অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা অজীব রেখাটা কি এটি একটু আলোচনা করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি সারণীবদ্ধ অর্থাৎ একটি সারণী থেকে এখানে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, পাশাপাশি আমি দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি তৈরি করে নিয়েছি। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এই টাইপের ম্যাথে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতেই হবে? তোমরা যদি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দিয়ে অজীব রেখা অঙ্কন করো সেটাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সমস্যা হবে না। তবে চেষ্টা করবে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দিয়েই তোমরা এই ম্যাথের অর্থাৎ অজীব রেখা অঙ্কন করার চেষ্টা করবে। তো অজীব রেখা মূলত তোমরা জানো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির গ্রাফ, যেটা কমিউলেটিভ মানে আমাদের প্রাথমিক পর্যায়ে গণসংখ্যাগুলো প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা আমরা যোগ করে আমরা যে কমিউলেটিভ বা অজীব রেখা পাবো, এই সংযোগ করার পরে আমরা যে লেখচিত্র পাবো এই লেখচিত্রকে আমরা অ্যাকচুয়ালি অজীব রেখা বলবো। এবং অজীব রেখাটা কোথা থেকে স্টার্ট হবে এবং কোথায় শেষ হবে এটি কিন্তু আমরা অনেকেই ভুল করি। বা অজীব রেখাটা কি, অ্যাকচুয়ালি অজীব রেখার যে বিন্দুগুলো পাবো, আমি যেমন তোমাদের আগের পর্বে বলেছিলাম গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু নিয়েছি এবং গণসংখ্যা নিয়েই কিন্তু আমরা বিন্দু যোগ করে কিন্তু আমরা গণসংখ্যা বহুভুজ এঁকেছি। বাট অজীব রেখার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি হবে, আমরা যে গণসংখ্যা পাবো এফআই বা ফ্রিকোয়েন্সি, এই গণসংখ্যার পরে যে আমাদের আরেকটি ছক আছে, এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কীভাবে পাবো। তো ক্রমযোজিত গণসংখ্যা বলতে অ্যাকচুয়ালি আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণীর কথা বলি, মনে করো এখানে 31 থেকে 40 পর্যন্ত 31 থেকে 40 পর্যন্ত যে উপাত্ত সমূহ ছিল, এর মধ্যে চারটি উপাত্ত ছিল। এমন হতে পারতো যে 33 একটি উপাত্ত, 34 একটি উপাত্ত, হয়তো 35 আর একটি উপাত্ত, 39 আর একটি উপাত্ত। অর্থাৎ 31 থেকে শুরু করে আমরা যদি দেখি 40 পর্যন্ত, এর মাঝে আমাদের হয়তো এমন উপাত্ত ছিল, এমন 31 এবং 40 হয়তো ছিল না, বাট আমরা 31 থেকে 40 পর্যন্ত এই উপাত্তগুলোকে যখনই আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি, তখন কিন্তু আমরা এই উপাত্তগুলোকে এভাবে সারণীবদ্ধ করেছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটি উপাত্ত এখানে পেয়েছি। তাহলে প্রথম চারটি উপাত্ত আমরা পেয়েছি মনে করো 31, 33, তারপর 34, তারপর দেখো 35, তারপর মনে করো 39 ছিল। তাহলে চারটি উপাত্ত, তাহলে প্রথম অবস্থায় আমরা চারটি উপাত্ত আমরা প্রথম শ্রেণী ব্যবধান থেকে শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা এখানে চারটি গণসংখ্যা, যেটি ক্রমযোজিত গণসংখ্যা আমাদের অপরিবর্তন আকারে থাকলো। এরপরে আসো দেখো 41 থেকে 50, তাহলে 41 থেকে 50 পর্যন্ত আমরা যদি এখানে দেখতে পাচ্ছি 6টি উপাত্ত আছে। এই 6টি উপাত্তকে আমরা কীভাবে সাজিয়ে নিতে পারি? এমন হতে পারে এখানে 42 থেকে 42, এমন হতে পারে 42 ডাবল হলো আমাদের 46, 47, এখানে 48। ওকে, এরপরে আছে কত দেখো এখানে 6টি উপাত্ত আছে। তাহলে 1 2 3 4 5, আরেকটা আমি নিলাম মনে করো 49। তাহলে আমরা 31 থেকে 40 পর্যন্ত আমরা প্রাথমিক অবস্থায় চারটি আমরা গণসংখ্যা পেয়েছিলাম। আবার 41 থেকে 50 পর্যন্ত দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে যদি আমরা 42, এরপরে 42, এরপরে আমরা 46, 47, 48, এরপর 49, এখানে আরও আমরা 6টি আমরা কি পেলাম বলো তো, গণসংখ্যা পেয়েছিলাম। বাট আমরা যদি দেখি যে 31 থেকে শুরু করে 40
যে শ্রেণী ব্যবধান ছিল এর মধ্যে আমাদের 4 জন বা 4টি আমাদের উপাত্ত ছিল, যে 4টি লিখেছে। এখন এই 4টির সাথে আমরা এখানে যে 6টি আছে 6টি আমরা যখনই যোগ করব তখনই কিন্তু দেখো প্রাথমিক পর্যায়ে আমাদের ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে 4 জন যেহেতু ছিল শিক্ষার্থী বা 4টি উপাত্ত ছিল, এর সাথে যখন আমরা এই 6টি যোগ করছি দেখো 4 আর 6 কত বলো তো 10 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্রমজড়িত গণসংখ্যাটার ব্যাপারটা কিন্তু যদি শিখতে চাই বা ভালোভাবে যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে অবিন্যস্ত উপাত্তে আমরা যখন উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম আকারে সাজিয়ে একটা ব্যবধি তৈরি করেছি তখন আমাদের যে উপাত্তসমূহ ছিল সেগুলো আমাদের গণসংখ্যা ছিল। সেই গণসংখ্যাকে আমরা ট্যালি চিহ্ন দ্বারা হয়তো সাজিয়ে এখানে 4 লিখেছে। পরবর্তীতে 42 থেকে 41 থেকে শুরু করে 50 শ্রেণী ব্যবধানের মধ্যে আমাদের 6টি হয়তো উপাত্ত ছিল, যে 6টিকে আমরা যোগ করলে দেখো 4 আর 6 কথা অ্যাকচুয়ালি 10 হয়। ওকে, তাহলে আমরা এখানে দেখো 4 প্লাস 6 আমরা যোগ করেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা 10 পেয়েছি। কিন্তু আরেকটি বিষয় তোমরা যদি দেখো, প্রাথমিক অবস্থায় যে সারণীতে আমাদের এখানে অর্থাৎ গণসংখ্যা আছে এটি অপরিবর্তন রাখলাম। এরপরে যদি আমরা কোনাকুনি যদি যোগ করে দেখো 4 আর 6 যোগ করে আমরা 10 পেলাম। অর্থাৎ প্রথম দুইটা শ্রেণীর আমাদের গণসংখ্যা যোগ করে কিন্তু ক্রম আকারে যোজিত যোগ করা বা যোগ করে আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখো সেটা এখানে দেখো এখানে লেখা আছে। তাহলে এখন যদি আমি 6 আর 4 10, 10 আর 8 18 আমরা পাচ্ছি। দেখো অর্থাৎ 18 কীভাবে পাচ্ছি দেখো, আবার যদি 8 এবং 10 আমরা যোগ করি তাহলে 18 পাচ্ছি। বা এভাবে যদি আমরা এখানে 4, 6, 8 আমরা যদি 12 যোগ করি তাহলে দেখো এখানে 30 হবে। ওকে, অর্থাৎ কোনাকুনি আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 30। তোমরা যদি এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো আমি বলবো যে তোমাদের জন্য অনেক উপকারে এই ক্লাসটি আসবে এবং তোমাদের যে ক্রমজড়িত গণসংখ্যার আমাদের লেখচিত্র এটি মূলত আমাদের অজীব রেখা। তাহলে অজীব রেখা যেহেতু আমি অঙ্কন করব আজকে, তাহলে অজীব রেখা তোমরা জানো যে ক্রমজড়িত গণসংখ্যার লেখচিত্রটাকে আমরা অজীব রেখা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে যদি এই ক্লাসগুলো ভালো করে দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে। এবং আমি চেষ্টা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য যে এই টাইপের ক্লাসগুলো একটু বেশি বেশি আপলোড করা। বা তোমাদের 17 অধ্যায় থেকে তোমরা জানো যে লেখচিত্র সংক্রান্ত যে আমাদের প্রশ্নগুলো থাকে সেটি মূলত আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে কিভাবে, আমাদের অজীব রেখা কীভাবে আঁকবো, এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। তোমাদের শুধুমাত্র বলবো যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারে আসবে। বা অনেক পরীক্ষার হলে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের এই বেসিক বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি যদি জানা থাকে তাহলে পরীক্ষার হলে যে দেখবা অতটা হতাশায় তোমরা ভুগবে না। আমার কথা বা তোমাদের এই ক্লাসের মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের যে সারণী দেওয়া থাকবে এটি বিচ্ছিন্ন আমাদের শ্রেণী ব্যাপ্তি আছে, বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থেকেও কিন্তু আমরা অজীব রেখা তৈরি করতে পারি। বা এখানে দেখো আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি তৈরি করে নিচ্ছি, যে প্রত্যেক শ্রেণীর নিম্নসীমা থেকে আমরা 1 বিয়োগ করে আমরা শ্রেণী অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নিয়েছি। দেখো এখানে 30 থেকে 40, আবার পরবর্তী থেকে শ্রেণীতে নিম্নসীমা 40, ঊর্ধ্বসীমা কিন্তু দেখো 50। এখানে অবিচ্ছিন্ন আকারে আছে, অর্থাৎ যে কোনো শ্রেণীর উচ্চ সীমা তার পরের শ্রেণীর নিম্নসীমা যদি একই হয় তাহলে সেই ধরনের আমরা শ্রেণী ব্যবধানকে আমরা কিন্তু বলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। সো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান নিয়েই কিন্তু এই ক্লাসগুলো তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করছি। আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য যে পরিসংখ্যান তোমরা অনেকেই খুব সহজভাবে চিন্তা করো, কিন্তু পরীক্ষার হলে যে 21.6 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষার পরিসংখ্যানে যে 10 মার্কসের আনসার করতে হয় তোমরা অনেকে অনেক সময় নিয়ে কিন্তু এই ম্যাথগুলোতে ক্যালকুলেশন করতে যেয়ে কিন্তু অন্য যে বীজগণিত বা ত্রিকোণমিতি বা জ্যামিতিতে সময় নষ্ট করে ফেলো, এটি কিন্তু করা যাবে না। তোমাদের এটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা গণসংখ্যা এবং ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম শ্রেণী ব্যবধানে যে শ্রেণী ব্যাপ্তিতে যে গণসংখ্যা থাকবে বা ফ্রিকোয়েন্সি থাকবে এটাই আমাদের ক্রমজড়িত গণসংখ্যায় কিন্তু অপরিবর্তন আকারে রাখতে হবে। এর পরবর্তীতে দেখো 6 আর 4 যোগ করলে আমরা কিন্তু 10 পাবো, যেটা আমি বলেছি যে 31 থেকে 40-এর মধ্যে আমরা হয়তো
4টি আমরা উপাত্ত পেয়েছিলাম। 4টি উপাত্ত আমরা সুন্দরভাবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। পরবর্তীতে 41 থেকে 50-এর মধ্যে আমাদের 6টি উপাত্ত ছিল। এই 6টি উপাত্তকে পাশাপাশি আমরা রাখলাম। রাখার পর দেখো 6 আর 4 যোগ করলে অ্যাকচুয়ালি 10 হয়। সেটাই কিন্তু এখানে দেখো 4 আর 6 যোগ করলে 10 হয়। তা আমরা এভাবে উপর নিচ যোগ না করে প্রাথমিক অবস্থায় আমরা প্রথম শ্রেণীতে অর্থাৎ শ্রেণী ব্যবধানে যে উপাত্ত থাকবে এটা আমরা অপরিবর্তন আকারে রাখবো। রাখার পরে যে বিষয়টা আমরা চেষ্টা করব সেটি দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে আমরা কোনাকুনি যদি যোগ করি, দেখো 4 আর 6 যোগ করলে আমাদের 10 হয়, বা এখানে দেখো 8 আর 10 যোগ করলে কিন্তু আমরা এখানে 18 পাচ্ছি, তোমরা দেখতে পাবে। এরপর দেখো 12 আর এখানে 18 যোগ করলে আমরা 30 পাই। আবার দেখো 9 আর 30 যোগ করলে আমরা কত পেতে পারি বলো তো? 39 পাচ্ছি। খুব মনোযোগ সহকারে একটু দেখে নাও। তারপর 39 আর আমরা 7 যদি যোগ করি, এবার কোনাকুনি যদি যোগ করা হয় তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি 46, আর 46-এর সাথে আমরা 4 যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে 50। ওকে, তোমরা খুব মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকারে অবশ্যই আসবে। এবং লাস্ট অফ অল দেখো আমরা 46-এর সাথে যদি 4 যোগ করি আমরা 50 পেয়ে যাচ্ছি। এবং আমাদের এই সারণীতে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। টোটাল গণসংখ্যাটা আমরা যোগ করে দেখো আমরা 50 পাই কিনা একটু দেখে নিই। 4 আর 6 যোগ করলে 10, 10 আর 8 18, 18 12 30, 30 আর 9 39, 39 আর 7 46, 46-এর সাথে 4 যোগ করলে আমরা 50 পাচ্ছি। এখানে যে টোটাল উপাত্ত সংখ্যা নাম্বার অফ আমাদের ডাটা আমরা এখানে পাবো, আমাদের ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে 50 হতে হবে। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো যে নিচে যে অতিরিক্ত একটি আমাদের শ্রেণী সংখ্যা, এটা কিন্তু তোমরা শ্রেণী তৈরি করো না। তোমাদের অনুরোধ করব যে ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে আমাদের লাস্ট অফ অল যে যোগ করে আমার টোটাল যে উপাত্ত সংখ্যা এই 50-এর সাথে আমাদের টোটাল গণসংখ্যা মিল আছে কিনা, এটার জন্য তোমরা এখানে n সমান 50 লিখে তোমরা এগুলো রিচেক করবে। তোমাদের বলবো যে তোমরা সবসময় তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রাখো, ওখানে আমি ম্যাথের ক্লাসগুলো তো আপলোড করছি। তাছাড়া এই ফেসবুক লাইভের ক্লাসগুলো আমি ওখানে আপলোড করি, এবং ফেসবুক লাইভে তোমরা অনেকে সংযুক্ত আসো। আমি তোমাদের বলেছি যে ম্যাক্সিমাম দিনই এই রোজা রমজান মাসে অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসে আমি বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমি তোমাদের লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তাছাড়া মাগরিবের আজানের পর অর্থাৎ ইফতারের পরে তোমাদের সাথে আমি অনেক সময় দেখো লাইভে থাকার চেষ্টা করি। তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখবে, নবম দশম সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। অর্থাৎ আমরা লেখচিত্রের ক্ষেত্রে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা এই 3টা বিষয় আমরা ক্লিয়ারলি আমরা জানবো। এবং অজীব রেখাটা মূলত ক্রমজড়িত গণসংখ্যার লেখচিত্র। এবং তোমরা যদি দেখো আমরা দেখতে পাবো যে প্রত্যেক ক্ষেত্রে দেখো আমরা যে শ্রেণী পাবো সেই শ্রেণীর উচ্চ সীমা যে মানটি হবে এটাই আমাদের যে ক্রমজড়িত গণসংখ্যার বিন্দু পাবো, ওই বিন্দুর ভুজ। এবং আমরা যে ক্রমজড়িত গণসংখ্যা পাবো এটি কিন্তু ওই বিন্দুর কোটি হবে। আমি তোমাদের সামনে এই ক্লাসটি আর একটু ইন ডিটেলসে যখন আলোচনা করব বা লেখচিত্র অঙ্কন করব, তোমরা এটা অবশ্যই বুঝতে পারবে যে আমি তোমাদের বলতে চাই যে পরিসংখ্যানের ক্ষেত্রে সাধারণ গণিতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো তোমাদের এই পরিসংখ্যানটা ক্লিয়ারলি পাওয়ার জন্য, ভালোভাবে মার্কস পাওয়ার জন্য তোমাদের বেসিক বিষয়গুলো কিন্তু আগে তোমাদের ক্লিয়ার করতে হবে। তো লক্ষ্য করো, অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা এভাবে যদি বলতে চাই যে অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে হয়তো আমরা এখানে ক্রমজড়িত গণসংখ্যা পেতে পারি, কিন্তু আমরা যখন কোনো সারণী থেকে ক্রমজড়িত গণসংখ্যা পেতে চাবো তখন তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রাথমিক অবস্থায় প্রথম শ্রেণীতে যে গণসংখ্যাটি থাকবে এটি কিন্তু অপরিবর্তন আকারে থাকবে, এবং পরবর্তী শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে আমাদের পূর্বের শ্রেণী এবং পরবর্তী শ্রেণীর এই দুইটা গণসংখ্যা যোগ করেই কিন্তু এখানে 10 হয়, বা কোনাকুনি যোগ করলে 10 হয়। আবার লক্ষ্য করো 4 আর 6 10, 10 আর 8 18, আমরা এই তৃতীয় শ্রেণীতে কিন্তু 3টি গণসংখ্যা যোগ করে কিন্তু 18 পাই, বা আমরা আড়াআড়ি কোনাকুনি যদি গুণ করে 8 আর 10 18 হয়। এভাবে করে আমরা ক্রমজড়িত গণসংখ্যা পেয়ে থাকবো। বা আমাদের এখানে টোটাল গণসংখ্যা আমাদের কাউন্ট করতে হবে, কাউন্ট করে আমাদের যে মানটি আসবে এটিও কিন্তু ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের টোটালটা কিন্তু একই থাকতে হবে। তোমাদের বলবো এখন আমরা যে সারণী তৈরি করলাম ক্রমজড়িত গণসংখ্যা নিয়ে তোমাদের
ক্লাস এটি দেওয়ার চেষ্টা করছি। অনেকে আসো এই ক্লাসে, অনেকে সংযুক্ত আসো এবং তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো। তোমাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যে পরিসংখ্যানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার যে লেখচিত্র, যেটি অজীব রেখা কমিউলেটিভ আমরা ফ্রিকোয়েন্সি গ্রাফ বলছি, এই কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফটা কি দেখো সেটা একটু লক্ষ্য করো। তাহলে সর্বপ্রথমে যে কাজ আমরা করব সেটি হচ্ছে OX এবং OY, আমরা দুইটি পরস্পর লম্বচ্ছেদী যে সরলরেখা পাচ্ছি, এটাকে আমরা OX বরাবর আমরা শ্রেণী ব্যাপ্তি যেটা দিয়ে থাকি, দেখো তোমরা জানো এটা আমরা শ্রেণী ব্যাপ্তি ধরে থাকি, শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি যেটা বলবা সেটাই ঠিক আছে। এরপরে দেখো আমরা OY বরাবর আমরা এটা গণসংখ্যা বলে থাকি, যেটা আমরা ফ্রিকোয়েন্সি F দ্বারা প্রকাশ করে থাকি। আমি একটু তোমাদের সাইডে সরে যে আমি এটা দেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে আমাদের শুরু হয়েছে কত বলো, 31 থেকে 40। আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিয়েই কিন্তু আমরা শুরু করার চেষ্টা করছি। তাহলে 30 থেকে 40। সো তোমাদের যদি আমি এখন একটি উদাহরণ দিতে চাই, যে উদাহরণের মাধ্যমে যদি তোমরা দেখতে চাও, যে একটি খাতা একটি পেজ দিয়ে যদি তোমাদের আমি বলতে চাই, লক্ষ্য করো একটি পেজ, এই পেজ অনেক বড় জায়গা, এটাকে যদি আমি একটু এবার করে ভেঙে নিই বা একটু দুমড়িয়ে নিই, লক্ষ্য করো দুমড়িয়ে বা এটাকে আমরা একটু যদি এবার করে ভেঙে ছোট করে নিই, তাহলে দেখো এখানে কিন্তু এটাকে আমি যদি একটা রেখার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এটা ভাঙা চিহ্ন। তাহলে এটাকে আস্তে আস্তে যদি আমি বড় করি, তাহলে অনেক বড় একটি আমরা কিন্তু আবার পেজ পেয়ে যাচ্ছি। এটা বলার কারণ যে আমরা এখন যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, দেখো এখানে আমাদের 30 থেকে 40, তাহলে 30 থেকে 40 যদি বলি, এখানে দেখো এটা যদি 5 হয়, 10, আমরা 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, লক্ষ্য করো 75, 80। আমি 80 পর্যন্ত আমি নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, লক্ষ্য করো 55, পর আমরা 55 পাবো। এরপরে 60, 65, 70, 75, 80। আরও আমাদের সময় সাপেক্ষে আমরা এটা তোমাদের বোঝাতে পারবো। বাট আমরা কি এইভাবেই শুরু করব না, এখানে এমনও তো হতে পারে 55 থেকে শুরু। তাহলে আমরা যদি কোনো একটা গ্রাফ পেপার শূন্য থেকে যদি এভাবে শুরু করি, তাহলে অনেক বড় আমাদের কিন্তু পেপার লাগবে, গ্রাফ পেপার লাগবে। সেটি না করে দেখো আমাদের 30 থেকে 40 পর্যন্ত যদি বলতে চাই, দেখো 30 থেকে 40 আমরা কোথায় পাচ্ছি, দেখো 30 থেকে 40 এই ব্যবধানে, অর্থাৎ এটি কিন্তু আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে যে 30 থেকে আমরা 40 পাচ্ছি, ঠিক আছে। এই শ্রেণীটা মূলত আমরা যদি এখানে বিবেচনা করি, দেখো বাট তার আগে দেখো 0 থেকে আমাদের 30 পর্যন্ত অনেক বড় জায়গা, এইটাকে আমরা এত বড় না লিখে আমরা কি করি বলতো, এইভাবে ভাঙা চিহ্ন দিই, যেটা আমি তোমাদের পেপারে দেখালাম। এটা যদি ভাঙা চিহ্ন দেওয়া হয় বা তোমরা তোমাদের দেখবে যে মেন বইয়ে কিন্তু এরকম দাগ দিয়ে এরকম ফাঁকা রাখা হয়েছে, তার মানে এই চিহ্ন মানে কি অনেক বড় ছেলে, এটাকে আবার ক্লোজ করা হয়েছে। যেখানে আমি তোমাদের এই কাগজের মাধ্যমে দেখিয়েছিলাম যে কাগজটা এরকম ভাঁজ করা আছে, তার মানে কি এর মাঝে অনেকগুলো ঘর আছে, এটাকে আবার বড় করলে আবার ঠিক বড় হয়ে যাবে। এর অর্থ তোমরা অবশ্যই জানো যে এখানে ভাঙা চিহ্ন দ্বারা, ভাঙা চিহ্ন বলতে আমাদের 0 থেকে 30-এর আগে আরও অনেকগুলো আমাদের শ্রেণী আছে, যেটা দ্বারা আমরা সেটাকে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ইউজ করে থাকি বা এভাবে আমরা ভাঙা চিহ্ন দিয়ে থাকি। তোমরা একটু লক্ষ্য করো, এটি কিন্তু একটা বোঝার বিষয়। এখন আমরা 0 থেকে যদি এভাবে প্রত্যেকটা আমরা শ্রেণী ব্যাপ্তি তৈরি করতে চাই, তাহলে তো আমাদের গ্রাফ পেপারে কিন্তু আটবে না, যার কারণে এইটাকে আমরা ক্লোজ করে যেভাবে লিখতে পারি, একটু দেখো খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে অজীব রেখাটা যে আমরা আঁকবো ক্রমযোজিত গণসংখ্যা, দেখো এটাকে আমি তোমাদের একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। এটা 0, আমি এখানে লিখলাম দেখো 30, তারপর আমি 10 করে আছে 30, 40, এখানে দেখো 50, 60, 70, 80, 90, দেখো 100। ওকে, এর অর্থ হচ্ছে আমাদের এই যে 0 থেকে 30 পর্যন্ত আমরা এইভাবে
ফাঁকা দেওয়া মানে কি, যে 0 থেকে 30 পর্যন্ত আরও অনেক ঘর ছিল সেটাকে ক্লোজ করা হয়েছে। এখানে তোমরা এরকম ফাঁকা চিহ্ন দিতে পারো বা এরকম ভাঙা চিহ্ন দিতে পারো, যেভাবে দাও না কেন 0 থেকে 30 পর্যন্ত আরও অনেকগুলো আমাদের শ্রেণী আছে বা অনেকগুলো সংখ্যা আছে, ভাঙা চিহ্ন দ্বারা কিন্তু আমরা সেটাই বোঝাচ্ছি। এটি কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং গ্রাফ অঙ্কনের পরে কিন্তু তোমাদের এটা লিখতে হবে যে ও এক্স বরাবর শ্রেণী ব্যাপ্তি, ও ওয়াই বরাবর আমরা ক্রমজয়িত গণসংখ্যা সারণী অর্থাৎ ক্রমজয়িত গণসংখ্যা ধরে আমরা এখানে লেখচিত্র অঙ্কন করব। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে আছে কত বলো তো, সর্বোচ্চ আছে 50, তাই না? তো 50 যদি হয়, এখানে আমি 10 করে অর্থাৎ প্রতি 5 বর্গ ঘর সমান যদি আমরা প্রতি বর্গ ঘর সমান যদি 2 ধরি, তাহলে এটা কত হতে পারে দেখো তো। এটা আমি 5 ধরলাম। আচ্ছা, তাহলে প্রতি বর্গ ঘরে 1 একক ধরলাম 5, এখানে 10, 15, 20, 25, 30, 40, 30-এর পর 35। একটু লক্ষ্য করো, তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসে সংযুক্ত আছো সকলকে ধন্যবাদ জানাই। আমি তোমাদের কমেন্টসের হয়তো উত্তর দিতে পারছি না, এই কারণে আমি এটা ইন ডিটেলসে তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করছি, এই জন্য। এরপর আসো দেখো এখানে 50। ওকে, তো আমি তোমাদের এই অজীব রেখা যেহেতু অঙ্কন করছি, এটা আমি একটু মুছে দিলাম। আজকে মূলত লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের পর্ব 3-এ আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করছি। তাহলে দেখো যে 30 থেকে 40 এই শ্রেণীর উচ্চসীমা কত, দেখো তো 30 থেকে 40 পর্যন্ত আমরা উচ্চসীমা কত পাচ্ছি। উচ্চসীমা এখানে লক্ষ্য করো, উচ্চসীমা এখানে 40। ওকে, আর আমাদের 30 থেকে 40-এর মধ্যে যে ক্রমজয়িত গণসংখ্যা পেয়েছি কত বলো তো। ক্রমজয়িত গণসংখ্যা আমরা পেয়েছি দেখো 4। তাহলে এই একটি বিন্দু, তাহলে উচ্চসীমা এখানে হবে। আর 4 বলতে এখানে যে বিন্দুটা পাবো দেখো, অর্থাৎ এই শ্রেণীর প্রতিটা শ্রেণীর উচ্চসীমা আমাদের বিন্দুর ভুজ হবে। এখানে যদি আমি একটি বিন্দু বিবেচনা করি, তাহলে এখানে এই বিন্দুর ভুজ বলতে দেখো 40 এবং কোটি বলতে কিন্তু এখানে ক্রমজয়িত গণসংখ্যা 4। ওকে, এরপরে আসো দেখো, আমরা যদি 40 থেকে 50-এর মধ্যে নিই, তাহলে ক্রমজয়িত গণসংখ্যা 10 আছে। 40 থেকে 50-এর মধ্যে উচ্চসীমা দেখো এখানে আমরা পাবো 50 পাচ্ছে উচ্চসীমা, আর ক্রমজয়িত গণসংখ্যা 10 পাবো, তাহলে 50 এখানে দেখো 10। এটা একটি আমরা আর একটি বিন্দু দিয়ে নিতে পারি, এটা আমরা বি একটি বিন্দু দিলাম, যেটাকে আমি লিখছি দেখো 50, আমরা পেয়ে যাচ্ছি দেখো 10 পাচ্ছি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বিন্দুটা পেলাম। এরপরে তৃতীয় যে শ্রেণী 50 থেকে আমরা 60 যদি বলি, 50 থেকে আচ্ছা এখানে 30 থেকে 40 আমরা এরপরে 50 পেয়েছিলাম, 50 আমি দেখিয়েছি। এরপর 60-এ কত আছে দেখো, 50 থেকে 60-এ 18 আছে। তাহলে 50 থেকে 60, তাহলে 18 বলতে এখানে আমরা দেখো প্রায় এই কাছাকাছি আমি এই বিন্দুটা নিতে পারি, এই বিন্দুটা সি দিলাম। তাহলে 50 থেকে 60 এই শ্রেণীর উচ্চসীমা কত বলো তো। উচ্চসীমা দেখো 60 এবং এই শ্রেণীতে ক্রমজয়িত গণসংখ্যা দেখো এখানে 18 আছে। দেখো আমি ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ক্রমজয়িত গণসংখ্যার লেখচিত্র কিন্তু তোমরা জানো অজীব রেখা, আর অজীব রেখার আমরা যে রেখাটি পাবো, যে বিন্দুর সমন্বয়ে রেখা তৈরি হবে, অজীব রেখাটা অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। আমাদের কখনো গণসংখ্যা বহুভুজের মতো আমাদের একটা বহুভুজ তৈরি করবে না। এটি কিন্তু ক্রমজয়িত গণসংখ্যা মানে অজীব রেখা মানেই কি, এখানে ক্রমজয়িত গণসংখ্যার যোগফলটি অর্থাৎ ঊর্ধ্বমুখী হবে। দেখো আস্তে আস্তে আমাদের এ বিন্দু এখানে 40 আমাদের ভুজ, আর 4 কিন্তু আমাদের কোটি ছিল। বি বিন্দুর স্থানাঙ্ক উচ্চসীমা 50 কিন্তু দেখো ভুজ, আর এখানে 10 হচ্ছে আমাদের কোটি। আমাদের তৃতীয় শ্রেণীতে দেখো ভুজ কত 60 এবং ক্রমজয়িত গণসংখ্যা দেখো 18। এরপরে যদি দেখো 70 আমরা কোথায় পাবো দেখো, 70 এখানে পাবো, 70 আর 30, তাহলে 70 এখানে পাচ্ছি, 30 কোথায় যেতে পারে, 70 দেখো 30। এইখানে আমরা বিন্দুটি পেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো 70, আর ক্রমজয়িত গণসংখ্যা আমরা এখানে 30 পাচ্ছি। তোমাদের আমি বলবো যে ক্রমজয়িত গণসংখ্যার ব্যাপারটি, যে আমরা প্রত্যেক শ্রেণীর উচ্চসীমা নিব ওই বিন্দুর, যেখানে ভুজ আকারে আমরা কাউন্ট করব, এবং ক্রমজয়িত যে গণসংখ্যা হবে এটি কিন্তু কোটি আকারে থাকবে, যার কারণে প্রত্যেক শ্রেণীর আমরা উচ্চসীমা আর ক্রমজয়িত গণসংখ্যা নিয়ে যে বিন্দুগুলো পাবো, বিন্দুগুলো দেখো যোগ করলে ঊর্ধ্বমুখী হবে এবং অজীব রেখা তৈরি হবে, এখানে বহুভুজ তৈরি হবে না। এরপর আসো দেখো 80, তাহলে এখানে কত 80 আছে, আর ক্রমজয়িত গণসংখ্যা 39, তাহলে এখানে আছে দেখো 80।
80 এখানে, আর এখানে 39 বলতে প্রায় এখানে দেখো এই বিন্দুটা আমরা ই বিন্দু নিলাম, তাহলে আমরা 80 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি বলো তো 39 পেলাম বিন্দুটি দেখো। এরপর দেখো 90 এবং 46, তাহলে 90 বিন্দুটি যদি নিতে চাই এখান থেকে দেখো 90 বিন্দু এখানে, আর 46 একটু উপরে দেখো এখানে, তাহলে এই বিন্দুটা এফ বিন্দু নিলাম, ভুজ এখানে 90, আর আমাদের ক্রমজড়িত গণসংখ্যা আমরা 46 পাচ্ছি দেখো। এরপর আসে দেখো 100 আমরা যে বিন্দুটি নিব 100 বিন্দু নিলাম, আর 50, তাহলে এখানে দেখো আমাদের লাস্ট অফ অল যে বিন্দুটি থাকছে দেখো ইএফ জি নিলাম, এখানে আমরা 100 পাবো, আর এখানে দেখো আমরা 50 পাচ্ছি কোটি। সো আমরা এখানে যে কয়টি সারণী পাবো, যে কয়টা শ্রেণী পাবো, সেই কয়টি আমরা বিন্দু পাবো। এই বিন্দুর মাধ্যমে দেখো আমরা কিভাবে এই ম্যাথগুলো কমপ্লিট করব। তোমরা যারা এই লাইভ সেশনে সংযুক্ত আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। অজীব রেখা আসলেই তোমাদের জন্য অনেক সময় কষ্টের ব্যাপার হয়ে যায়। তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে তোমরা যাতে সুন্দরভাবে এই ক্লাসগুলো উপভোগ করো, বা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা অনেকেই সংযুক্ত আছো, আব্দুল কুদ্দুস, নাদিম, অনেক প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছো, সবসময় তোমরা ক্লাসগুলো করে থাকো, আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো। একটু লক্ষ্য করো, তাহলে আজকে আমি অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে তোমাদের আবার একটু আমি বলতে চাই যে আমরা যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থাকবে ওখান থেকে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যাপ্তি তৈরি করব। আমাদের গণসংখ্যা থাকবে, গণসংখ্যা থেকে আমাদের ক্রমজড়িত গণসংখ্যার আমাদের সারণী তৈরি করে নিতে হবে। এরপর আমরা এখানে যে মূল অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই দুইটা পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা পাবো, যেখানে ও এক্সকে আমরা শ্রেণী ব্যবধান দ্বারা বিবেচনা করব, ও ওয়াইকে আমরা গণসংখ্যা দ্বারা বিবেচনা করব। এবং এই ভাঙা চিহ্নের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার, তোমাদের বলবো। এখন দেখো 30 এবং 40 এই শ্রেণীর উচ্চসীমা কত দেখো, এখানে উচ্চসীমা আছে 40, তাহলে এই উচ্চসীমাকে আমরা এই বিন্দু যেটি পাবো এই বিন্দুর ভুজ বলবো, আর ওই শ্রেণীতে যে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা পাবো সেটি কিন্তু কোটি। এরপর দেখো দ্বিতীয় শ্রেণীতে উচ্চসীমা 50 ছিল, আর ক্রমজড়িত গণসংখ্যা 10 ছিল। দ্বিতীয় শ্রেণীতে দেখো এখানে 50, এখানে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক 50 এবং 10। তৃতীয় শ্রেণীতে আমাদের উচ্চসীমা ছিল 60 ছিল এবং ক্রমজড়িত গণসংখ্যা 18। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ অর্থাৎ উচ্চসীমা ছিল 70 এবং আমাদের ক্রমজড়িত গণসংখ্যা ছিল দেখো 30, অর্থাৎ আমরা 70কে ভুজ আর 30কে আমরা কোটি ধরবো, ডি বিন্দু দিলাম। এভাবে ই এফ জি এইচ বিন্দু দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা সরলরেখাটা কীভাবে পাবো? সরলরেখা পাওয়ার জন্য আমাদের কি করণীয় আছে, এটাই দেখো ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। তো আমরা যে কাজটি করব, সুন্দর করে স্কেল দিয়ে আমরা এগুলো যোগ করে নেব। আগে দেখো আমরা এগুলো যোগ করলে আমরা একটা রেখা পাচ্ছি, খেয়াল করো একটা বিন্দু সমন্বয়ে দেখো আমরা যে রেখাটি পাচ্ছি এটি কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, একটু খেয়াল করো। বাট আমরা এই ও এক্সে কোথায় আমাদের এই রেখাটা সংযোগ করতে হবে? আমাদের তো একটা অক্ষ থেকে এই রেখাটা উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রে মনে রাখবে যে তোমাদের যে শ্রেণীটা এখানে শুরু হয়েছে এই শ্রেণীর নিম্ন সীমার সাথে তোমরা এই বিন্দুটা যোগ করে দিবে। এটি কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, যে শ্রেণী থেকে তোমরা শুরু করছো সেই শ্রেণীর নিম্ন সীমা থেকে তোমরা এই রেখাটা সংযোগ করবা। তাহলে দেখো একটি রেখা পাচ্ছ, যে রেখাটা দেখো অজীব রেখা, এবং এটি বক্ররেখা কি সরলরেখা এটি আমরা জানি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বক্ররেখাটাই হয়। এবং ক্রমজড়িত গণসংখ্যার লেখচিত্র বা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফটাই মূলত আমাদের ক্রমজড়িত গণসংখ্যা বা আমাদের অজীব রেখা যেটি আমরা পাবো। ক্রমজড়িত গণসংখ্যার লেখচিত্রটা মূলত আমাদের অজীব রেখা। সো অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা আমাকে বলেছো যে পরিসংখ্যান থেকে লেখচিত্র সংক্রান্ত ক্লাসগুলো আপলোড করা, তোমাদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করেছি। আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা সংযুক্ত থেকো। তোমাদের বলেছি যে সোমবারে এই পবিত্র মাহে রমজান মাসে আমি সকাল 10টা থেকে 12টার মধ্যে আমি লাইভ সেশন বা ক্লাস আসার চেষ্টা করব, সেটি ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভ হতে পারে। এবং প্রতিদিন বিকেল 5টা থেকে 6টা এবং
আমাদের যে ইফতারের পর অর্থাৎ 7টা থেকে তারাবি নামাজের আগ পর্যন্ত আমি প্রতিদিন লাইভ সেশনে আসি, তোমরা দেখো। তাছাড়া তৌহিদ একাডেমি ফেসবুক পেজে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্লাসগুলো আপলোড করি। আর তোমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জানো যে তৌহিদ একাডেমি এটি আমার পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ। তাছাড়া আমি আমাদের স্কুলে আমি এবং ফাহাদ স্যার তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ওই চ্যানেলটিতেও তোমরা আমার ক্লাসগুলো পাও, ওটাও আমার নিজের একটি পার্টনারশিপের একটি চ্যানেল আমাদের স্কুল, ওখানেও তোমরা দেখতে পাবে। তোমাদের অনুরোধ করব যে পরিসংখ্যানে আমি 3টি পর্বের মাধ্যমে তোমাদের লেখচিত্র আপলোড করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। যে সকল শিক্ষার্থীরা আসো তোমরা মনোযোগ সহকারে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যদি তোমরা থাকো, তোমাদের বলবো যে এই লেখচিত্রের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার, কারণ সৃজনশীল গণাঙ্ক প্রশ্নে কিন্তু 4 মার্কস লেখচিত্রের জন্য থাকে। এবং আমরা যে এখানে লেখচিত্র অঙ্কন করব, সংক্ষিপ্ত যে বর্ণনা বা ভাঙা চিহ্নের একটি ব্যাপার বা আমাদের অজীব রেখাটা কি বা এমসিকিউর জন্য এই টাইপের ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের অনুরোধ করব যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তীতে আবার আমি পরিসংখ্যান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।